নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রত্যাশিত মতো G20 বৈঠকের মধ্যমণি হয়ে রইলেন প্যারিস হামলা, আর তাকে মাথায় রেখে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ঐক্যবদ্ধ বিশ্বের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস কাণ্ডে অবশেষে শনাক্ত এক জঙ্গি। তদন্তে নেমে ফরাসি পুলিশ জানতে পেরেছে প্রথম হামলাকারী ইসমাইল মোস্তাফি নামে এক ব্যক্তি। বর্তমানকে এক হাত নিলেন প্রাক্তন। একটি জনসভায় চড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. পিসি চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রত্যাশিত মতোই G20 বৈঠকের মধ্যমণি হয়ে রইল প্যারিস হামলা, আর তাকে মাথায় রেখেই সন্ত্রাসবাদকে নির্মূল করতে ঐক্যবদ্ধ বিশ্বের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সুরে সুর মেলালেন উপস্থিত সকল রাষ্ট্রনেতাই। প্রত্যাশিত মতোই G20 বৈঠকের মধ্যমণি হয়ে রইল প্যারিস হামলা, আর তাকে মাথায় রেখে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ঐক্যবদ্ধ বিশ্বের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সুরে সুর মেলালেন উপস্থিত সকল রাষ্ট্রনেতাই। রবিবার থেকে তুরস্কের সৈকত শহর আন্তালেতে শুরু হয়েছে বিশ্বের 20টি অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্রের দুদিনব্যাপী সম্মেলন, যার পোশাকি নাম গ্রুপ অব 20। সম্মেলনের সূচনা থেকে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় বিশ্ব সন্ত্রাস ও IS। এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, আজ আমরা সন্ত্রাসের বর্বরোচিত হামলায় তৈরি হওয়া মর্মান্তিক ছায়ার মধ্যে আলোচনায় মিলিত হয়েছে। The need for a united global effort to combat terrorism had never been more urgent. There was a time when the logic of BRICS and its lasting capacity were being questioned. We have provided proof of the relevance and value of BRICS through our actions. And this has come at a time of huge global challenges. The new development bank, the currency reserve arrangements, strategy for BRICS economic cooperation. মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলাকারীদের যোগ্য জবাব দেওয়ার প্রশ্নে ফ্রান্সের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। তিনি জানান,
আইসিসের জেহাদি নেটওয়ার্ককে নির্মূল করতে হবে। G20 বৈঠকের আগে এদিন ব্রিক্স সম্মেলনেও যোগ দেন মোদি। সেখানেও সন্ত্রাসকে নির্মূল করার ডাক দেন। সেখানে তিনি প্যারিস হামলার তীব্র নিন্দা করে নাশকতা মোকাবিলায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, আইসিসের মোকাবিলা করার জন্য বিশ্ব শক্তির হাত মেলানো উচিত। मानवता में विश्वास करने वाली सभी शक्तियों ने इकट्ठे होकर के ऐसी घटनाओं की घोर निंदा करनी होगी और मानवतावादी शक्तियों ने इकट्ठा आकर के मानवता विरोधी शक्तियों को परास्त करने के लिए अपनी जिम्मेवारियां निभानी होगी। जल्द से जल्द यूएन टेररिज्म के डेफिनेशन करे, प्रस्ताव उनके सामने पड़ा हुआ है, ताकि पता चले कि कौन आतंकवाद के साथ है, कौन आतंकवाद की मदद करता है, किसकी आतंकवाद के प्रति कृपा है और कौन है जो आतंकवाद के शिकार है, कौन है जो आतंकवाद का विरोध करते हैं, कौन है जो मानवतावाद के लिए अपने। প্যারিসে জঙ্গি হামলার পর এবার G20 সম্মেলনের মাঝে আত্মঘাতী বিস্ফোরণ তুরস্কে। পুলিশের তল্লাশি অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক সন্দেহভাজন আইসিস জঙ্গি। ঘটনাটি ঘটে দক্ষিণ তুরস্কে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ান্টেপ প্রদেশে। সূত্রের খবর, গাজিয়ান্টেপ এলাকার একটি 6তলা ফ্ল্যাটে জঙ্গিরা ঘাঁটি বেঁধেছিল বলে খবর আসে পুলিশের কাছে। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতে যাওয়ার পরেই বিস্ফোরণ ঘটে। তাতে আহত হয়েছেন 4 জন পুলিশকর্মী। প্যারিসের জঙ্গি হামলার পরই রবিবার তুরস্কে শুরু হয়েছে দুদিনের G20 সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ বিভিন্ন রাষ্ট্রনায়কেরা। 20টি দেশের রাষ্ট্রনায়কেরা যেখানে একত্রে মিলিত হয়েছেন, সেখানে জঙ্গি নাশকতা রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে তুরস্কে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্যারিস কাণ্ডে অবশেষে শনাক্ত এক জঙ্গি। তদন্তে নেমে ফরাসি পুলিশ জানতে পেরেছে প্রথম হামলাকারী ইসমাইল মুস্তাফি নামে এক ব্যক্তি। হামলাকারীদের মধ্যে 2 জন গ্রিক শরণার্থীও থাকতে পারে বলে আশঙ্কা গ্রিস সরকারের। প্যারিসের কাণ্ডে অবশেষে শনাক্ত এক জঙ্গি। তদন্তে নেমে ফরাসি পুলিশ জানতে পেরেছে প্রথম হামলাকারী ইসমাইল মুস্তাফি নামে এক ব্যক্তি। হামলাকারী জঙ্গিদের সঙ্গে 2 জন গ্রিক শরণার্থীও থাকতে পারেন বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে গ্রিক সরকার। গত বছর এরা দুজনেই গ্রিসে আশ্রয় নেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্টেডিয়ামে হামলায় জড়িত একজনের মৃতদেহের কাছে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে সিরিয়ার পাসপোর্টও। রাতেই প্যারিসে হামলায় মহিলা জঙ্গির যোগ পাওয়া গিয়েছিল। স্টেডিয়ামে হামলাকারীদের টিমে মহিলা জঙ্গিও জড়িত ছিল বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। হামলাবাজরা 3টি দলে ভাগ হয়ে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ। বেলজিয়ামের নম্বর প্লেট লাগানো ওই গাড়িতে চড়ে জঙ্গিরা হানা দেয় বলে তদন্তে জেনেছে পুলিশ। কনসার্ট হলে হামলায় এক ফরাসি নাগরিকের জড়িত থাকার প্রমাণ মিলেছে। হামলায় ব্যবহৃত কালো সিটের একটি গাড়ির খোঁজে হন্যে ফ্রান্সের পুলিশ। গুলি, বিস্ফোরণ, গ্রেনেড হামলা, রক্তস্নাত প্যারিস। 13/11 ভয়াবহ এই জঙ্গি নাশকতায় যেন কথা হারিয়েছে চিরচঞ্চলা শহর। মৃত্যু হয়েছে 129 জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 300-রও বেশি মানুষ। বলা হয়, প্যারিস কখনো ঘুমায় না। দিনের প্যারিসের চেয়ে অনেক বেশি সুন্দর রাতের প্যারিস। কিন্তু গত শুক্রবারের রাত ছিল ব্যতিক্রম। 13/11 সেই কালো রাত চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে দুঃস্বপ্নের দগদগে ক্ষত। পাশবিকতার এমন বেনজির দৃশ্য চাক্ষুষ করে স্তম্ভিত। স্থবির ছবির দেশ, কবিতার দেশ। শোকের অন্ধকারে ডুবে আইফেল টাওয়ার। নোটরদাম গির্জায় এদিন শোনা যায়নি ঘন ঘন ঘণ্টার ধ্বনি। প্রাণোচ্ছল তরুণ তরুণীদের কথকতা নেই সজেলিজে সড়কে। সেন নদীর তীরে এখন সদা সতর্ক ফরাসি সেনা ও পুলিশের ভারী বুটের শব্দ। জারি রয়েছে জরুরি অবস্থা। সন্ত্রাসের ভয়াবহতায় ভাষা হারিয়েছে প্যারিস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্তমানকে এক হাত নিলেন প্রাক্তন। একটি জনসভায় চড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানকে এক হাত নিলেন প্রাক্তন। চড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন একটি জনসভায় তিনি বলেন, বিকাশের নামে নিজের দোকানদারি করে বেড়াচ্ছেন মোদী। ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে তার সরকার যেভাবে মদত দিচ্ছে তাতে দেশেরই ক্ষতি। তিনি অবশ্য এদিন অসহিষ্ণুতার ইস্যুতেও আক্রমণ করতে ছাড়েননি নরেন্দ্র মোদীকে। তার মত,
এখানে নাথুরাম গডসের কথা বলে ইংল্যান্ডে গিয়ে আবার গান্ধীজিকে পিঠ বাঁচাতে ঢাল করছেন বর্তমান প্রধানমন্ত্রী। এমন দ্বিচারিতা মানুষ সব দেখছেন এবং বুঝছেন, তাই ঠিক সময়ে মানুষ মোদীকে এর জবাব দেবে বলেই আশাবাদী তিনি। आज सब तरफ विकास की बात होती है। हमारे प्रधानमंत्री विकास के बारे में कहते हैं, जहां जाते हैं वो विकास के नाम पर अपनी दुकानदारी को चमकाने की बातें करते हैं, लेकिन सही हालत तो ये है कि विकास का काम समझने की कितनी जरूरत है, इसके लिए क्या कुछ करना है, इसके बारे में पंडित जवाहरलाल नेहरू जी ने 1937 से ही शुरू किया था काम सोचने का। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি তো বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। মানুষ এবং দলের কাছে তিনিই বামেদের মুখ, আরও একবার প্রমাণ করে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সূচনা করলেন বামেদের ভোট প্রচারের প্রাথমিক কর্মসূচির। মানুষ এবং দলের কাছে তিনিই বামেদের মুখ, আরও একবার প্রমাণ করে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে সূচনা করলেন বামেদের ভোট প্রচারের প্রাথমিক কর্মসূচির। তবে পদযাত্রায় তেমনভাবে পা না মেলালেও তাকে ঘিরেই উন্মাদনা তীব্র হল। 4.5 বছর ক্ষমতা থেকে দূরে থাকলেও মানুষ যে এখনও তার খুব কাছের, তা প্রমাণ হলো আরও একবার। অসুস্থতার কারণে মিছিল মিটিংয়ে থাকতে পারছিলেন না, তবে দলের কর্মীদের দাবি মেনে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে থাকতে রাজি হয়েছিলেন তিনি। যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে বাম সংগঠনগুলির মহামিছিলের সূচনা করলেন ফ্ল্যাগ নাড়িয়ে। খুব অল্প সময় হাঁটলেন, কোনো প্রতিক্রিয়াও দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, বাঁধভাঙ্গা উন্মাদনা আবর্তিত হলো তাকে ঘিরেই। বাড়ি থেকে বেরিয়ে এলেন কাতারে কাতারে মানুষ, ক্যামেরায় তার ছবি ধরে রাখতে হুড়োহুড়ি। ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়ার 4.5 বছর পরেও তিনিই বামেদের মুখ। সিপিএম নেতা কর্মীদের একটি বড় অংশ মনে করছে তার করিশ্মাকে এখনও টেক্কা দিতে পারেননি কোনো নেতাই। তাই 2016-তে বুদ্ধদেব বাবু ভোটে না দাঁড়ালেও প্রচারের ময়দানে তার থাকা জরুরি। তৃণমূল হাটাও, রাজ্য বাঁচাও, এই স্লোগানে পথে নামতে তাই আলিমুদ্দিন ও রাজ্যের মানুষের পালস বুঝে বুদ্ধদেবকেই সামনে আনল। শুরুতেই প্রচারের ধার বাড়াতে তার উপরই আস্থা রাখল আলিমুদ্দিন। সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে জাঠা মহামিছিল সমাবেশের প্রথম দিনে যাদবপুর এলাকার 12টি ওয়ার্ড পরিক্রমা করে বামেদের মহামিছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যে বর্বরোচিত উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে, তাতে স্তম্ভিত ও মর্মাহত গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ।
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যে বর্বরচিত উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে তাতে স্তম্ভিত ও মর্মাহত গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ। এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তার জন্য একদিকে যেমন বিশ্বের শান্তিপ্রিয় মানুষ প্রার্থনা করছেন, তেমনি ঘাতক বাহিনীর নির্মম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। এই ঘটনার জন্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ত্রিপুরাবাসীও। রবিবার আগরতলার মঞ্জির নামক এক শিক্ষা প্রতিষ্ঠান প্যারিসের এই ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা ও ঘাতক বাহিনীর প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করেন। প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা নানা প্লে কার্ড ও মোমবাতি জ্বালিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করে। প্রতিষ্ঠানের কর্ণধার তথা রাজ্যের বিশিষ্ট নৃত্যগুরু চিন্ময় চক্রবর্তী এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই আক্রমণ শুধু প্যারিসের উপর আক্রমণ নয়, সমগ্র বিশ্বের বুদ্ধিজীবীদের উপর আক্রমণ। এমন ভয়াবহ আক্রমণ যাতে বিশ্বের দ্বিতীয়বার না ঘটে তার জন্য আহ্বান রাখেন তিনি। যে ভয়াবহ উগ্রপন্থার যে আক্রমণ, সেই আক্রমণে 127 জন প্যারিসে নাগরিক নিহত হয়েছে, অসংখ্য লোক আহত হয়েছে। তার শোকাহতে আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের শিল্পীরা আমরা স্তম্ভিত হয়ে আছি। সে আক্রমণ শুধু প্যারিসের উপর আক্রমণ নয়, এই আক্রমণ সমস্ত পৃথিবীর নাগরিকের উপরে, আমাদের শিল্পী সাহিত্যিক সমস্ত বুদ্ধিজীবীদের উপরেই সেই আক্রমণ। সেই আক্রমণের তীব্র নিন্দা আমরা করি। আমরা তাদের আত্মার সদ্গতি কামনা করি। পৃথিবীতে যাতে এই ধরনের আক্রমণ আর ভবিষ্যতে না হয় আমরা তার উপরে প্রতিজ্ঞা করি। আমরা শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, আমরা প্রত্যেকেই চাই তার বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর যাতে জাগিয়ে তুলি, এই আক্রমণ ভয়াবহতা যাতে পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার যাতে আর না হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজ রাইফেলসের গুলি দিয়ে আত্মঘাতী হলেন ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ান। ঘটনা রবিবার রাতে সোনামুড়া শপিং কমপ্লেক্সে। আত্মঘাতী এই হাবিলদারের নাম অমূল্য দেবনাথ। আত্মঘাতী হলেন এক টিএসআর জওয়ান, নাম অমূল্য দেবনাথ, বাড়ি খোয়াই জেলায়। জানা যায় রবিবার রাত 8টার সময় সোনামুড়া শপিং কমপ্লেক্সে টিএসআর এর 7ম ব্যাটালিয়নের হাবিলদার নিজের কারবাইন থেকে বকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়। কারবানির শব্দে পাশের রুম থেকে ছুটে যায় জওয়ানরা। খবর আসে সোনামুড়া থানায়। তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা দেয়। জানা যায় রাতের খাবার খেয়ে সোনামুড়া শপিং কমপ্লেক্সের দ্বিতলে একাকী ঘরে শুতে যায় হাবিলদার অমূল্য দেবনাথ। তারপর এ ঘটনা ঘটায়। আত্মঘাতী হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা ও মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা। জানা যায় 7ম ব্যাটালিয়নের টিএসআর জওয়ানরা সোনামুড়ায় দীর্ঘ সময় শপিং কমপ্লেক্সে অস্থায়ী ব্যারাকে থাকত। এ ঘটনায় জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার পৃথক রাজ্যের দাবিতে রাজধানী আস্তাবল ময়দানে গণধর্ণা কর্মসূচি পালন করল আইপিএফটি ও তাদের শাখা সংগঠনগুলির সদস্যরা। উপস্থিত ছিলেন দলের সভাপতি এনসি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা রাজ্যকে ভেঙে ত্রিপুরাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা তথা আইপিএফটির দাবি অব্যাহত। নতুন রাজ্য গঠনের দাবিতে দিল্লিতে পৃথক রাজ্যের দাবিদার সংগঠনগুলির যৌথ মঞ্চ যখন দুদিনব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন আগরতলা শহরেও ত্রিপুরাল্যান্ডের দাবিতে রবিবার গণধর্ণা কর্মসূচি পালন করল আইপিএফটি। এদিন রাজধানীর আস্তাবল ময়দানে আইপিএফটি ও তাদের শাখা সংগঠনগুলির সদস্যরা গণঅবস্থান কর্মসূচি পালন করে। এদিন এই গণধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সভাপতি এনসি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেখানে ত্রিপুরা দেশের মধ্যে তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, ভারতের বড় রাজ্যের একটি জেলার সমান, এই রাজ্যে সেখানে একে ভেঙে আরও একটি রাজ্য গঠন যে আদৌ যুক্তিসঙ্গত নয়, তাই এ দাবিকে ছড়ে ফেলে দিয়েছেন বহু উপজাতি সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে এনসি দেববর্মা এই দাবিকে আঁকড়ে ধরে পড়ে আছেন দীর্ঘদিন ধরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী এনসি দেববর্মা নিজেও জানেন ত্রিপুরাল্যান্ড গঠন কোনোদিন সম্ভব নয়। তারপরও প্রচারের আলোতে নিজেকে ধরে রাখতে সহজ সরল একাংশ উপজাতি অংশের যুবক যুবতীর মগজ ধুলাই করছেন। আজকে আমরা 15 নভেম্বর দিল্লি যন্ত্রমন্তর এবং আগরতলার গ্রাউন্ডে আমরা একসঙ্গেই যুবকট আমরা এই আন্দোলনটা করছি। আসলে আমাদের এই দিল্লিতে যে প্রোগ্রাম, এটা ন্যাশনাল প্রোগ্রাম,
জাতীয় মঞ্চের প্রোগ্রাম 14 এবং 15 নভেম্বর 2 দিনব্যাপী সারা ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত আঞ্চলিক দলগুলো পৃথক রাজ্যের দাবিদার আমরা ঐক্যবদ্ধভাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌর পরিষদের কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করল সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী। বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার 24 ঘন্টা পর অবশেষে প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। দেরিতে হলেও নির্বাচনী লড়াইয়ে ময়দানে কংগ্রেস। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌর পরিষদের কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করল সোনামুড়া জেলা কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তী। সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌর পরিষদের ব্যাপক দুর্নীতিকে হাতিয়ার করে ভোটযুদ্ধে মাঠে নামবে কংগ্রেস দল। সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন সোনামুড়া জেলা কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তী। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিভিন্ন জনবিরোধী নীতির জন্য কেন্দ্রীয় সরকার যেমন দায়ী তেমনি রাজ্য সরকারও দায়ী। নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌর পরিষদের অনুন্নয়ন, রাস্তাঘাটের যে দুরবস্থা, বাজারে জল নিকাশি যে ব্যবস্থা তাও ভেঙে পড়েছে এবং নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌর পরিষদের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে এবং শিক্ষার যে স্কুলগুলো আছে তার মধ্যে সঠিক রূপে যে পঠন পাঠন হচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলিকে আমরা তাদের সামনে আনবো। ভেদবুদ্ধির নীতি এবং তারা আজকে ভারতবর্ষকে যে আজকে গেরুয়াকরণ করার যে একটা অপচেষ্টা, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ বারবার সেটা প্রত্যাখ্যান করেছে। আমি আজকে একটি জিনিস আমি বলতে চাই, আজকে 50 বছরের এই রাজ্যের ইতিহাসে সেখানে কংগ্রেসের বিকল্প হিসাবে মার্ক্সবাদী, সেখানে সিপিএম বা বামফ্রন্টকে সরাতে পারে একমাত্র কংগ্রেস দল। আমরা অতীতেও এই রাজ্য থেকে বামফ্রন্টকে সুধীররঞ্জন মজুমদারের নেতৃত্বে আমরা সরিয়েছিলাম। আমাদের যে সোনামুড়া সাব ডিভিশনে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমরা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের যারা নাকি পদাধিকারী ছিলেন, ওখানে জেলা কংগ্রেসের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং মাইনরিটি যিনি চেয়ারম্যান ছিলেন ইদ্রিস মিয়া সাহেব, ওনার নেতৃত্বে তৃণমূলের সমস্ত পঞ্চায়েত সদস্যরা এবং সমস্ত তৃণমূল কংগ্রেস আমাদের মেলাঘর পৌর পরিষদের মধ্যে যে কংগ্রেসের যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে উনি হাজির হয়েছেন এবং জয়েন করেছেন। আসন্ন পৌর ও নগর পঞ্চায়েতের নির্বাচনে কংগ্রেসের প্রার্থীরা হল সোনামুড়া নগর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে বিমল কুমার আচার্য, 2 নং ওয়ার্ডে রতন শীল, 3 নং ওয়ার্ডে আবু তাহের, 4 নং ওয়ার্ডে আনোয়ারা খাতুন, 5 নং ওয়ার্ডে সুব্রত লস্কর, 6 নং ওয়ার্ডে একাধিক প্রার্থী হয় তা পরে ঘোষণা করা হবে। 7 নং ওয়ার্ডে সিদ্দিক মিয়া, 8 নং ওয়ার্ডে সীমা দাস, 9 নং ওয়ার্ডের প্রার্থী হল আব্দুল মজিদ, 10 নং ওয়ার্ডে একাধিক প্রার্থী হয় এটাও পরে ঘোষণা করা হবে। 11 নং ওয়ার্ডের প্রার্থী হল প্রণব দাস। অপরদিকে মেলাগড় পৌর পরিষদের প্রার্থীরা হল 1 নং ওয়ার্ডে গীতারানী দাস, 2 নং ওয়ার্ডে নিখিল বর্মন, 3 নং ওয়ার্ডে অনিমা দাস, 4 নং ওয়ার্ডে সুপঙ্ক সরকার, 5 নং ওয়ার্ডে গৌরী দাস বর্মন, 6 নং ওয়ার্ডে রূপালী দাস সরকার, 7 নং ওয়ার্ডে গুরুপদ রয়, 8 নং ওয়ার্ডে মাকসুদা বেগম, 9 নং ওয়ার্ডে ইদ্রিস মিয়া, 10 নং ওয়ার্ডেও একাধিক প্রার্থী হয় তা পরে ঘোষণা করা হবে। 11 নং ওয়ার্ডে সীমা সাহা, 12 নং ওয়ার্ডে সুদীপ দত্ত এবং 13 নং ওয়ার্ডে তাপস সাহা। এদিন সোনামুড়া কংগ্রেস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসির সহসভাপতি মজিবুর ইসলাম মজুমদার, কংগ্রেস নেতা হাবিল মিয়া সহ অন্যান্যরা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়ানো এক কুখ্যাত চোরকে আটক করেছে কাকরাবন থানার পুলিশ। রবিবার তাকে উদয়পুর এসডিজেএম কোর্টে সোপর্দ করা হয়। অবশেষে দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়ানো এক কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হল কাকরাবন থানার পুলিশ। ধৃত চোরের নাম প্রদীপ নম, বয়স 25, বাড়ি নলছড় এলাকায়। গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্বস্তি পুলিশ সহ সাধারণ জনমনে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রদীপ নম উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রচুর মোবাইল, ল্যাপটপ সহ নানান জিনিসপত্র চুরি করে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে শনিবার গোপন খবরের ভিত্তিতে উদয়পুর কাকরাবন থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ নমকে
বিশ্রামগঞ্জ থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে চুরি যাওয়া 9টি মোবাইল ও একটি ল্যাপটপ সহ হাতে নাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রবিবার প্রদীপ নামকে উদয়পুর এসডিজেএম কোর্টে সোপর্দ করলে মাননীয় বিচারক প্রদীপ নামকে 12 দিনের জেল হেফাজতে পাঠায়। এদিকে পুলিশের এই ধরনের সাফল্যে খুশি মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার তেলিয়ামুড়া জহর কলোনিস্থিত কালীবাড়ি প্রাঙ্গণে সিপিএম আয়োজিত এক সভাতে 5 পরিবারের 13 জন ভোটার কংগ্রেস দল ছেড়ে সিপিএম দলে যোগ দেন। উন্নয়নের শত্রুদের ভোট নয়, অতীত ও বর্তমান অভিজ্ঞতার নিরিখে গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন। আসন্ন পুরসভা নির্বাচনে তেলিয়ামুড়া পুর পরিষদের 3, 4 ও 5 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী যথাক্রমে মঞ্জু ঋষি দাস, স্মৃতি রায় ও জয়দেব গুহের সমর্থনে রবিবার বিকেলে এক প্রকাশ্য নির্বাচনী সভায় এ কথাগুলি বলেন সিপিএম খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার। জহর কলোনি স্থিত কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সভাতে অন্যান্য নেতৃত্বদের মধ্যে আলোচনা রাখেন পার্টির মহকুমা সদস্য প্রণব চক্রবর্তী, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক শরদিন্দু বিকাশ গুণ সহ অন্যান্যরা। বামফ্রন্টের আমলে মানুষ তার অধিকার পায়, সম্মান পায়, মহিলারা, মায়েরা, বোনেরা তাদের জন্য আসন সংরক্ষিত থাকে জনসংখ্যা অনুপাতে। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কিন্তু বামফ্রন্ট না থাকে না। এদিন সভা শেষে কংগ্রেস দল ছেড়ে 5 নং ওয়ার্ডের 5 পরিবারের 13 জন ভোটার বামফ্রন্টের দলে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রীনা চক্রবর্তী আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়েছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনে যতদিন এগোচ্ছে ততই রাজনৈতিক দলগুলির প্রচার চলছে জোর কদমে। শাসক দল রাজ্যের উন্নয়নের ইস্যুকে হাতিয়ার করে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছেন, আর অন্যদিকে বিরোধী দল কংগ্রেস প্রার্থীরা প্রচারের মূল অস্ত্র রাজ্যের সীমাহীন দুর্নীতি, স্বজনপোষণ, নারী নির্যাতন, দলবাজি সহ বিভিন্ন ইস্যুকে হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন। এমনই একটা দৃশ্য ধরা পড়ল কমলপুর নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। উল্লেখ্য, কংগ্রেস দল এবারে নগর ভোটে একচুল জমি ছাড়তে নারাজ। প্রার্থী ঘোষণার পর থেকে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রীনা চক্রবর্তী। তিনি জানান, এবার নগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড থেকে 100% জয়ের আশাবাদী তিনি। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি, কারণ দীর্ঘদিন নগর এলাকায় বিন্দুমাত্র কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। তাই এবার নগর ভোটে এলাকার মানুষ দুহাত ভরে ভোট দেবেন রীনা চক্রবর্তীকে, আর জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত। শুধু তাই নয়, রীনা চক্রবর্তী বলেন, তিনি এই ওয়ার্ড থেকে জয়লাভ করলে প্রথম কাজ হবে এলাকায় পানীয় জলের ব্যবস্থা। যে সকল মানুষ ইন্দিরা আবাসন ঘর থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে ঘর প্রদান করা সহ এলাকার রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করাই হবে ওনার মূল লক্ষ্য। তারপর বাড়ি ঘরের যে সমস্যা দেখানোর ইচ্ছা আছে, জলের ব্যবস্থা করানোর ইচ্ছা আছে। যারা ঘর পাইতেছে না তার লেগে একটু চেষ্টা করুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় দলত্যাগের পালা অব্যাহত। শনিবার এলাকার 8 পরিবারের 37 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম দলে যোগ দেন। দলত্যাগীদের বরণ করে নেন সিপিএম প্রার্থী সহ নেতৃত্বরা। কংগ্রেস দল ছেড়ে সিপিএমে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত 5 নং ওয়ার্ডে শনিবার রাতে 8 পরিবারের 37 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএমে যোগ দেয়। দলত্যাগীদের বরণ করে নেন 5 নং ওয়ার্ডের মনোনীত সিপিএম প্রার্থী জয়দেব গুহ সহ নেতৃবৃন্দরা। শনিবার সন্ধে 5 নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী জয়দেব গুহের প্রচারে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, বিধায়ক মনীন্দ্র দাস, তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, শঙ্কর দাস, প্রার্থী জয়দেব গুহ সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃত্বরা কংগ্রেসের কড়া সমালোচনা করেন এবং কংগ্রেস চালিত এই 5 নং ওয়ার্ড যে পিছিয়ে রয়েছে তা অবগত করেন। তেলিয়ামুড়া অনেক পেছনে আছে, অনেক বাধা আছে। আমি তো বললাম সেই আমলের কথা, ছেড়ে দিলাম পুরনো আমলের কথা। বামফ্রন্ট আমলের
তারপরে জোট আমলের প্রতিটা সময়ে সময়ে বাধাপ্রাপ্ত হয়েছে কংগ্রেসের আমলে, কংগ্রেসীদের চক্রান্তে বাধাপ্রাপ্ত হয়েছে। এদিকে দলত্যাগীরা জানান, আমরা ছিলাম প্রায় 25-30 বছর হবে। তারপর আমরা এখন কংগ্রেসের যুক্ত ছিলাম অনেক দিন, অসুবিধার মধ্যে টেনে গেলাম, কোনো রেসপন্স আমরা পাইনি। তারপর আমরা এখন চিন্তা করলাম আমাদের কোনো অসুবিধা ভবিষ্যতে পাই না, তা এখন আমরা বামের সাথে যুক্ত হই। তো আগামী দিনে আপনি কি মনে করেন যে কংগ্রেস? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোটা মাইনে লবণ কোম্পানির চাকরি দেবার নাম করে কমলপুরে 15 জন যুবক আটক। গুজরাটের বাঁচাও বাজারে উদ্বিগ্ন অভিভাবকরা দলবদ্ধভাবে কমলপুর থানা ও মহকুমা শাসকের দ্বারস্থ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে আটক দালাল। বেকার সমস্যা এ রাজ্যের একটি বড় সমস্যা। কাজের সন্ধানে এ রাজ্যের হাজার হাজার যুবক দিশেহারা, তাই দালাল চক্রের ফাঁদে পড়া স্বাভাবিক। এরকম ঘটনা শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশেই চলছে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটল যা অত্যন্ত রোমহর্ষক এবং বেদনাদায়ক। ঘটনার বিবরণে পুলিশ জানায়, কমলপুর মহকুমা বিলাসছড়া ও বালিগাঁওয়ের 15 জন যুবক এলাকারই এক দালাল পরিমল দেবের হাত ধরে গুজরাটের গান্ধীনগরে আমকুরি লবণ ইন্ডাস্ট্রিতে চাকরিতে যোগ দিতে যায় 3-4 দিন আগে। 12,000 টাকা মাইনে শুনে যুবকরা আত্মহারা হয়ে যায়। পাশাপাশি পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফোটে। এবার হয়তো ছেলেপুলেদের দুমুঠো অন্যের সংস্থান হবে, কিন্তু না, দালাল চক্রের ফাঁদে পড়ে পয়সা রোজগার তো দূরের কথা, এখন প্রাণ নিয়ে সংশয়। তাই তারা শনিবার দুপুরে অন্যের মোবাইল ফোন থেকে ফোন করে পরিবারের কাছে জানায় আসলে কোনো লবণ কোম্পানির চাকরি নয়, গান্ধীনগরে বাঁচাও বাজার এলাকায় মল প্যাকেটিংয়ের কাজে নিয়োজিত করা হয়েছে তাদের। 12 ঘন্টা কাজ করে 400 টাকা মজুরির পরিবর্তে মাত্র 25 টাকা দেয়া হয় তাদের। মল প্যাকেটিংয়ের কাজ করতে গিয়ে ইতিমধ্যে 4-5 জন যুবক অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা কমলপুর সিপিএম পার্টি অফিসে সমবেত হয়ে তাদের দুর্দশার কথা জানায়। পরে সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাসের নেতৃত্বে অভিভাবকরা কমলপুর মহকুমা শাসক সুভাষিস দাস এবং কমলপুর থানার ওসি স্বপন দাশগুপ্তের নিকট দালাল চক্রের চাই পরিমল দেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটা হয়েছে কিটা কালকে ফোন করতে পরে সকালবেলা কইছে আমরা ভালোই আছি। এরপরে আজকে সকালবেলা তোমার আমরা খাওয়া যাইতাম, তখন সময় তার বাবু তারা কইতেছে কয় দেখো আমরা এরকম আনছে, আইনা সেরা লেফটিন পরিষ্কার করাইতেছে, লেফটিনের মধ্যে বস্তাত ভরাইতেছে, আমরা তাড়াতাড়ি এখান থেকে নেও, নাইলে আমরা বাঁচতাম না। এরপরে কালকে রাত্রে একজনের রক্তবমি করছে এই গন্ধয়। এরপরে তোমরা তাড়াতাড়ি আমার এখান থেকে উদ্ধার করো, আর নাইলে আমরা বাঁচতাম না। আজকে কালকে 2 দিনের ভিতরে যদি তোমরা না নেও আমরা তাহলে আমরা মারা যাই, এমন অবস্থা হয়েছে। কে নিয়ে গেছে ওদের ওখানে? পরিমলের বাইক না। পরিমল কি? পরিমল দাস। বালিগাঁও। হ্যাঁ, বালিগাঁও। আচ্ছা, উনি ওখানে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, এখান থেকে লইয়া গেছে, নিয়ে সেরা তার বাইক না দ্বারা দিছে, হে জায়গা গেছে না, তার বাইক না দ্বারা সমঝে। এদিকে পুলিশ অভিযুক্ত পরিমল দেবকে তার বালিগাঁও বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। আমরা খবর আমাদের মাননীয় বিধায়ক উনি জানানোর সঙ্গে সঙ্গে এখন আমি বালিগাঁওতে গেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বাড়ি থেকে থানায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ চলছে। এখন তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আমরা প্রসিড হব, এবং যাতে যারা গেছে এখানে 15 জন তারা যাতে সুস্থভাবে ফিরে আসে সেই ব্যাপারে প্রশাসনিক স্তরে আমরা চেষ্টা চলবে। ধৃত পরিমল দেব জানায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা শ্যামল সাহা সম্পর্কে তার বোন জামাই এবং শ্যামল সাহার ছেলে স্বপন সাহা দুজনে মিলে এ কাজ করেছে। সকালবেলাও কথা হয়েছে ওই যে আমার ভাইগনা যে স্বপন, তার সঙ্গে ফোনে কথা হয়েছে, স্বপনের বাবার সঙ্গেও স্বপনের মার সঙ্গেও, যে তারা যদি না করে তারা এই 2-1 দিনের মধ্যে ট্রেন দেখা তারা ফেরত পাঠানোর ব্যবস্থা করে। তো মানে এই যে আপনি বলেছেন ওদেরকে 12,000 টাকা করে দেবেন, তো এখন তো 25 টাকা করে নাকি পাচ্ছে, তো এই মিথ্যে কথা বলার কারণটা কি? আমারা ওই তাই কইছে 25 টাকা না, প্যাকেট 25 টাকা করে। তো 12,000 টাকা বেতন বলে তো নেওয়া হয়েছে, 25 টাকার ব্যাপারটা ওদেরকে বলা হয় না আগে? মিথ্যে কথা বলে নেওয়ার কারণটা কি? না, আমার তারা যা কইছে তা আমি তা কইছি। কে বলেছে? ওই আমার বোন জামাই বা স্বপন যারা ওইখানে থাকে আর কি, তারা কইছে যে 12,000 টাকা বেতন। এদিকে কমলপুর থানার পুলিশ
মোট 15 জন যুবকের নামধাম সংগ্রহ করতে রাত 9টা নাগাদ বালিগাঁও ও বিলাসছড়া এলাকায় তদন্তে নামে। গোটা ঘটনায় কমলপুর মহকুমা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রত্যাশিত মতো G20 বৈঠকের মধ্যমণি হয়ে রইলেন প্যারিস হামলা, আর তাকে মাথায় রেখে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ঐক্যবদ্ধ বিশ্বের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস কাণ্ডে অবশেষে শনাক্ত এক জঙ্গি। তদন্তে নেমে ফরাসি পুলিশ জানতে পেরেছে প্রথম হামলাকারী ইসমাইল মোস্তাফি নামে এক ব্যক্তি। বর্তমানকে এক হাত নিলেন প্রাক্তন। একটি জনসভায় চড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।